হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্যপূরণ। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি জিকে মক টেস্ট নিয়ে। তো আজকের জিকে মক টেস্ট পার্ট 7। যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পুরো ভিডিওগুলো দেখে নেবে। এই জিকে মক টেস্টটি কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ক্লার্কশিপ, পঞ্চায়েত, এগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো পিডিএফটি নিতে গেলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ওখানে কিন্তু পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, ওখান থেকে কিন্তু তোমরা জয়েন হতে পারবে। তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো আজকে প্রথম প্রশ্নটি দেখো, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল, অপশান এতে আছে নগর পরিকল্পনা, বিতে আছে সুবিন্যস্ত রাস্তা, সিতে আছে পয় প্রণালী ব্যবস্থা এবং ডিতে আছে পাকা ইটের বাড়ি। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নগর পরিকল্পনা। ২ নম্বর প্রশ্ন দেখো, একমাত্র ভারতীয় যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন। অপশান এতে আছে জওহরলাল নেহেরু, বিতে আছে বিজয়লক্ষ্মী পণ্ডিত, সিতে আছে তেজ বাহাদুর সপ্ত এবং ডিতে আছে ওপরের কেউ নয়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিজয়লক্ষ্মী পণ্ডিত। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে বিজয়লক্ষ্মী পণ্ডিতের প্রকৃত নাম কী ছিল? স্বরূপ কুমারী নেহেরু। তিনি ছিলেন স্বাধীনতার পূর্ব ভারতবর্ষে ক্যাবিনেটের প্রথম মহিলা পদাধিকারী। ১৯৪১ সাল থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি সর্বভারতীয় মহিলা সম্মেলনে নেতৃত্ব দিয়েছিলেন। রাজনৈতিক জীবনে একাধিকবার তিনি বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রদূত হয়েছেন। তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন। এগুলোও কিন্তু তোমরা এর সাথে মনে রাখবে। ৩ নম্বর প্রশ্ন দেখো, প্রথম কোন ইংরেজ আকবরের দরবারে এসেছিলেন? অপশান এতে আছে পিটার মান্ডি, বিতে আছে জন হকিংস, সিতে আছে স্যার টমাস রো এবং ডিতে আছে রল্ফ ফিচ। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, রল্ফ ফিচ। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এর সাথে এটাও মনে রাখবে যে রল্ফ ফিচ একজন ইংরেজ বণিক এবং ভ্রমণকারী ছিলেন। তিনি স্থলপথে ১৫৮৫ খ্রিস্টাব্দে আকবরের দরবারে এসেছিলেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আশা করি জিকে নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ৪ নম্বর প্রশ্নটি দেখো, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এতে আছে এন জোশী, বিতে আছে লালা লাজপত রায়, সিতে আছে বিপি ওয়াদিয়া এবং ডিতে আছে এম রায়। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লালা লাজপত রায়। সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ১৯২০ সালের ৩১শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। লালা লাজপত রায় সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। ৫ নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক বলে অভিহিত করেছেন? অপশান এতে আছে মহাত্মা গান্ধী, বিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিতে আছে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডিতে আছে চিত্তরঞ্জন দাস। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ৬ নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন নদীটি গোদাবরীর উপনদী নয়? প্রশ্নটি ভালো করে দেখবে, গোদাবরীর উপনদী নয় কোনটি? ঠিক আছে, অপশান এতে আছে তাওয়া, বিতে আছে ওয়ার্ধা, সিতে আছে মঞ্জিরা, ডিতে আছে পেনগঙ্গা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, তাওয়া। ঠিক আছে, এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, গোদাবরী নদীর একমাত্র ডান তীরের উপনদী মঞ্জিরার ওপর নিজাম সাগর বাঁধ নির্মিত হয়েছে। আর ইন্দ্রাবতী, পেনগঙ্গা, ওয়ার্ধা সবই গোদাবরীর বাম তীরের উপনদী। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলি, অবশ্যই তোমরা ভিডিওটি পুরোটি দেখবে, এগুলো কিন্তু মনে রাখবে। ৭ নম্বর প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? অপশান এতে আছে ৩২০, বিতে আছে ৬১৩ কিলোমিটার, সিতে আছে ৭৩২ কিলোমিটার, ডিতে আছে ৫২৮ কিলোমিটার।
এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 320 কিলোমিটার। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার কত কিলোমিটার? না 320 কিলোমিটার। এর সাথে তোমরা এটাও মনে রাখবে যে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে দূরত্ব কত? না 613 কিলোমিটার, এবং পূর্ব ও পশ্চিমের বিস্তার এটা তো আগেই বললাম 320 কিলোমিটার। যদি বলে উত্তর ও দক্ষিণ প্রান্তের মধ্যে দূরত্ব, তখন কিন্তু কত হয়ে যাবে? না 613 কিলোমিটার। এগুলো কিন্তু মনে রাখবে। ৮ নম্বর প্রশ্ন দেখো, ভারতে কতগুলি পিনকোড জোন রয়েছে? অপশান এতে আছে 6টি, বিতে আছে 7টি, সিতে আছে 8টি এবং ডিতে আছে 9টি। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 8টি। ভারতে কতগুলি পিনকোড জোন রয়েছে? না 8টি। ৯ নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি বেঠিক? এটাও প্রশ্নটা ভালো করে দেখবে, বেঠিক কোনটি সেটা বার করতে বলেছে। অপশান এতে আছে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, অপশান বিতে আছে ক্ষুদ্রতম গ্রহ বুধ, অপশান সিতে আছে শীতলতম গ্রহ নেপচুন এবং ডিতে আছে উষ্ণতম গ্রহ বুধ। এর মধ্যে এগুলো সবই কিন্তু ঠিক আছে। সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি তোমরা সবাই জানো, ক্ষুদ্রতম গ্রহ বুধ এটাও সবাই জানো, শীতলতম গ্রহ নেপচুন এটাও তোমরা সবাই জানো। দেখো এইটা যেটা আছে উষ্ণতম গ্রহ বুধ, এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, কারণ এই জোটটি কিন্তু বেঠিক আছে। ঠিক আছে, তো এর সাথে তোমরা এটাও মনে রাখবে শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। তাহলে এখানে দেখো কি লেখা আছে, উষ্ণতম গ্রহ লেখা আছে বুধ, তাহলে এটা কি হয়ে যাবে? এটা ভুল। তো এটা এখানে সঠিক উত্তর হয়ে গেছে। তো উষ্ণতম গ্রহ কোনটি? না এইটি, শুক্র হলো উষ্ণতম গ্রহ। বুধের নিজস্ব কোনো বায়ুমণ্ডল না থাকায় গৃহীত তাপ ধরে রাখার ক্ষমতা নেই। শুক্র পৃথিবীর যমজ গ্রহ হিসেবেও পরিচিত। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার ক্ষেত্রে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো পরের প্রশ্নটি দেখো। 10 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন নদীটি মিষ্টি জলের ডলফিনের আবাসস্থল? অপশান এতে আছে ব্রহ্মপুত্র, বিতে আছে যমুনা, সিতে আছে গঙ্গা এবং ডিতে আছে সিন্ধু। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গঙ্গা। ঠিক আছে, 11 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন স্থানে জুন মাসে সর্বোচ্চ দিনের দৈর্ঘ্য থাকবে? অপশান এতে আছে দিল্লি, বিতে আছে চেন্নাই, সিতে আছে ভোপাল এবং ডিতে আছে হায়দ্রাবাদ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না অপশান এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নটি দেখো, জি এর মান বাড়লে বস্তুর ভর ও ভারের কি পরিবর্তন হবে? অপশান এতে আছে ভার একই থাকবে কিন্তু ভর পরিবর্তিত হবে, অপশান বিতে আছে ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে, অপশান সিতে আছে ভর ও ভার উভয় বাড়বে, ডিতে আছে ভর ও ভার উভয় কমবে। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, ভর একই থাকবে কিন্তু ভার পরিবর্তিত হবে। এর সাথে তোমরা এটা মনে রাখবে, মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, জি এর মান এই অঞ্চলে সর্বাধিক, ফলে এখানে বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। 13 নম্বর প্রশ্নটি দেখো, লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের ওপর দিয়ে দেখলে কোন বর্ণের দেখাবে? অপশান এতে আছে নীল, বিতে আছে সবুজ, সিতে আছে লাল এবং ডিতে আছে কালো। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান ডি কালো। সবুজ মানে লাল বর্ণের ফুলকে সবুজ কাঁচের ওপর দিয়ে দেখলে কালো রঙের দেখাবে। 14 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোনটি সৌরশক্তির উৎস? অপশান এতে আছে আলোক তড়িৎ ক্রিয়া, অপশান বিতে আছে পারমাণবিক বিভাজন, অপশান সিতে আছে পারমাণবিক সংযোজন এবং বিভাজন, অপশান ডিতে আছে পারমাণবিক সংযোজন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পারমাণবিক সংযোজন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, সৌরশক্তি ও হাইড্রোজেন বোমাতে পারমাণবিক সংযোজন ঘটে কিন্তু পারমাণবিক বোমাতে নিউক্লিয় বিভাজন ঘটে। খুবই গুরুত্বপূর্ণ এটি, মনে রাখবে তোমরা এটা। পরের প্রশ্নটি দেখো, এক্স রশ্মির সম্পর্কে কোন উক্তিটি সঠিক? অপশান এতে আছে এটি ইলেকট্রন কণিকার স্রোত, অপশান বিতে আছে খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অপশান সিতে আছে খুব লম্বা দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, অপশান ডিতে আছে ওপরের কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের, অর্থাৎ তোমাদের অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটা মনে রাখবে, এক্স রশ্মি বলতে আলোর চেয়ে অনেক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, মূলত 0.1 থেকে 10 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য ও উচ্চ ভেদন ক্ষমতা বিশিষ্ট তড়িৎচুম্বকীয় বিকিরণকে বোঝায়। 16 নম্বর প্রশ্নটি দেখো, সোনার ইলেকট্রোপ্ল্যাটিনিংয়ের সময় নিম্নলিখিত কোনটি ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়? অপশান এতে আছে পটাশিয়াম অরসায়ানাইট,
অপশান বিতে আছে গোল্ড নাইট্রেট, অপশান সিতে আছে গোল্ড সালফেট এবং ডিতে আছে ওপরের কোনোটিই নয়। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম অরোসায়ানাইট। 17 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কত কত নম্বর ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধীয় অধিকার সম্পর্কে বলা হয়েছে? অপশান এতে আছে ধারা 28, অপশান বিতে আছে ধারা 29, অপশান সিতে আছে ধারা 30, অপশান ডিতে আছে ধারা 31। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ধারা 30। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে 30 অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার দেয়। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। 18 নম্বর প্রশ্নটি দেখো, কোনো বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে হলে তাকে কমপক্ষে কত বছর ভারতে বসবাস করতে হবে? অপশান এতে আছে 3 বছর, বিতে আছে 5 বছর, সিতে আছে 7 বছর, ডিতে আছে 9 বছর। এর উত্তর তোমরা সবাই জানো, অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, 5 বছর। কোনো বিদেশি ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব পেতে গেলে তাকে ভারতে ম্যাক্সিমাম 5 বছর বসবাস করতে হবে। 19 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এতে আছে আমেরিকা, বিতে আছে আয়ারল্যান্ড, সিতে আছে সুইজারল্যান্ড, ডিতে আছে কানাডা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, আমেরিকা। আমেরিকা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, আমেরিকার সংবিধান থেকে যে বিষয়গুলি নেওয়া হয়েছে সেগুলি কী কী? না, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগীয় পর্যালোচনা, রাষ্ট্রপতির অভিশংসন, আমাদের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, সহসভাপতি পদ ইত্যাদি। এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলো সব কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্নটি দেখো, সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক আবশ্যিক শিক্ষাদানের ব্যবস্থা করার কথা বলা হয়েছে? অপশান এতে আছে ধারা 40, বিতে আছে ধারা 43, সিতে আছে ধারা 44, ডিতে আছে ধারা 45। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধারা 45, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটা মনে রাখবে যে অনুচ্ছেদ 45 শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার বিধান সম্পর্কে কথা বলে। শিশুদের বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার প্রদানের পাশাপাশি নিকটবর্তী স্থানে পর্যাপ্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠার ওপর জোর দেওয়ার জন্য 46তম সংবিধানী আইন চালু করা হয়েছিল। এগুলোও কিন্তু তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই খাতাতে লিখে পড়বে। আশা করি তোমাদের আপকামিং পরীক্ষায় জিকে নিয়ে কোনো সমস্যা হবে না। 21 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আরোপ করা যেতে পারে? অপশান এতে আছে ধারা 71, বিতে আছে ধারা 75, সিতে আছে ধারা 76, ডিতে আছে ধারা 61। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ধারা 61, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটা মনে রাখবে, সংবিধান অবমাননার জন্য রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। পদচ্যুতির প্রস্তাব পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থাপন করা যায়। প্রস্তাবটি উত্থাপনের আগে 14 দিনের নোটিশ দিতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, অবশ্যই তোমরা মন দিয়ে পড়বে। পরের প্রশ্নটি দেখো, 22 নম্বর প্রশ্নটি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? অপশান এতে আছে মুম্বাই, বিতে আছে দিল্লি, সিতে আছে কলকাতা, ডিতে আছে আহমেদাবাদ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুম্বাই। মুম্বাই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে তোমরা এটাও মনে রাখবে, মুম্বাইয়ের পূর্বে অর্থাৎ মুম্বাইয়ের আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর ছিল কোথায়? না, কলকাতাতে। 1937 সালে এটি মুম্বাইতে স্থানান্তরিত করা হয়েছিল। এইভাবে পড়লে কিন্তু জিকে নিয়ে আমি মনে করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো পরের প্রশ্নটি দেখো, ব্যাংকের গ্রাহকদের অভিযোগ এখানে এখানে পূরণ করবে কে? অপশান এতে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান বিতে আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সিতে আছে স্থানীয় আদালত, ডিতে আছে ব্যাংকিং ওমবুডসম্যান। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ব্যাংকিং ওমবুডসম্যান হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে সাথে তোমরা এটা মনে রাখবে, ন্যায়পাল প্রকল্প হলো 2006 সালে ভারত সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুসারে সৃষ্ট আপাত দৃষ্টিতে একটি আইনি সংস্থা, যার দ্বারা সংশ্লিষ্ট ব্যাংক ও গ্রাহকদের ঐক্যমতে ভারতে ব্যাংকিং পরিষেবার উদ্বুদ্ধ গ্রাহকদের অসন্তোষ ও অভিযোগের নিষ্পত্তি ও সমাধান করার পন্থা। ঠিক আছে, পরের প্রশ্নটি দেখো, ভারতের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অবদান কার? অপশান এতে আছে রঙ্গ ও গহনা, বিতে আছে ইঞ্জিনিয়ারিং সামগ্রী, সিতে আছে সফটওয়্যার সেবা, ডিতে আছে তৈরি পোশাক। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, রঙ্গ ও গহনা। ভারতের বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় অবদান কার? না, রঙ্গ ও গহনার। 25 নম্বর প্রশ্নটি দেখো, হেলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? অপশান এতে আছে ব্যাডমিন্টন, বিতে আছে হকি, সিতে আছে ব্রিজ, ডিতে আছে
দাবা। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ব্রিজ। হেলকার ট্রফি নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? না, ব্রিজ খেলাটির সঙ্গে যুক্ত। এর সাথে তোমরা এটাও মনে রাখবে ব্রিজের খেলার সঙ্গে যুক্ত কয়েকটি কাপের নামটা, যেমন হেলকার ট্রফি, ঠিক আছে, সিংঘানিয়া ট্রফি, বাসালাট ছাঁ ট্রফি প্রভৃতি। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 26 নম্বর প্রশ্নটি দেখো, কেরালা গডস ওন কান্ট্রি বইটির লেখক কে? অপশান এতে আছে অরুন্ধতী রয়, বিতে আছে শশী থারুর, সিতে আছে রবিশঙ্কর, ডিতে আছে সুধামূর্তি। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, শশী থারুর। কেরালা গডস ওন কান্ট্রি বইটির লেখক কে? শশী থারুর। এর সাথে তোমরা এটাও মনে রাখবে শশী থারুরের লেখা কয়েকটি গ্রন্থ কি, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। দ্য প্যারাডক্সিক্যাল প্রাইম, আচ্ছা, মিনিস্টার, নেহেরু, দ্য ইনভেনশন অফ ইন্ডিয়া, এগুলো কিন্তু মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো, 27 নম্বর প্রশ্নটি দেখো, মিকি মাউস কার্টুন চরিত্রটির স্রষ্টাকে? অপশান এতে আছে উইলিয়াম হানা, অপশান বিতে আছে স্ট্যানলি, অপশান সিতে আছে ওয়াল্ট ডিজনি, অপশান ডিতে আছে বিল ফিঙ্গার। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াল্ট, অর্থাৎ অপশান সি, ওয়াল্ট ডিজনি। এটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মিকি মাউস কার্টুনের চরিত্রটির স্রষ্টাকে? ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনির সৃষ্টি কিছু কার্টুন চরিত্রগুলি কী কী? মিকি মাউস, ডোনাল্ড ডাক, মিনি মাউস প্রভৃতি। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। 28 নম্বর প্রশ্নটি দেখো, নগরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? অপশান এতে আছে নাগাল্যান্ড, বিতে আছে মেঘালয়, সিতে আছে আসাম, ডিতে আছে অরুণাচল প্রদেশ। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মেঘালয়। নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? না, মেঘালয় রাজ্যে অবস্থিত। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারো পাহাড় জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। আচ্ছা, বালা পাক্রাম ন্যাশনাল পার্কটিও এখানেই অবস্থিত, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। 29 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাইবোসোম আবিষ্কার করেন? অপশান এতে আছে জর্জ ই প্যালেট, অপশান বিতে আছে থিওডর বোভেরি, অপশান সিতে আছে আলবার্ট ফন কলিকার, অপশান ডিতে আছে রবার্ট ব্রাউন। এখানে তোমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? না, এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে জর্জ ই প্যালেট, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এর সাথে তোমরা এটাও মনে রাখবে রাইবোসোম আবিষ্কার করেন জর্জ ই প্যালেট। তিনি এগুলিকে সাইটোপ্লাজমের ছোট কণা হিসেবে বর্ণনা করেছিলেন, যা অগ্রাধিকার মূলকভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঝিল্লির সাথে সংযুক্ত ছিল। 30 নম্বর প্রশ্নটি দেখো, বিবর্তন তত্ত্বের সাথে কি যুক্ত হতে পারে? অপশান এতে আছে চার্লস ডারউইন, বিতে আছে মেন্ডেলে, সিতে আছে হ্যারল্ড উইরে উইরে এবং ডিতে আছে স্ট্যানলি মিলার। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, চার্লস ডারউইন। বিবর্তন তত্ত্বের সাথে চার্লস ডারউইন যুক্ত হতে পারে। এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে চার্লস ডারউইনকে বিবর্তন তত্ত্বের সাথে যুক্ত করা যেতে পারে। বিবর্তন হলো একটি প্রজাতির বৈশিষ্ট্যের বিভিন্ন প্রজন্মের মধ্যে পরিবর্তন এবং প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়ার উপর নির্ভর করে। তো এই ছিল আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা পিডিএফ নিতে চাও অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটা গ্রুপে অ্যাড হয়ে যাও, ওখান থেকে কিন্তু তোমরা পিডিএফটি পেয়ে যাবে।